হে বন্ধুরা, কিছু বছর আগে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এর একটি টিম কিছু হ্যাকারদের একটা লিস্ট তৈরি করে। এই লিস্টে ছিল কিছু বুদ্ধিমান ও চালাক হ্যাকারের নাম, আর এই হ্যাকারদের লিস্টের মধ্যে একজনের নাম ছিল হ্যাপি হ্যাকার। আসলে এই ছেলেটাকে হ্যাপি হ্যাকার বলার পিছনে একটি কারণ রয়েছে, আর সেই কারণটা হলো তার যতগুলো ছবি জনসম্মুখে রয়েছে সেই সবগুলো ছবিতে তার মুখভঙ্গি সবসময় হাসিতে পরিপূর্ণ ছিল। তার কাজের জন্য সে পৃথিবীর বিভিন্ন সংস্থার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আসলে এই হ্যাকারের কর্মকাণ্ড শুরু হয় 2009 সালের দিকে। 2009 সালের দিকে আমেরিকার জর্জিয়া শহরের সব ব্যাংকগুলো থেকে কিছু অদ্ভুত অভিযোগ উঠে আসছিল। কিছু মানুষ এটা অভিযোগ করছিল যে তাদের অজান্তে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা উধাও হয়ে যাচ্ছে। আর এই অভিযোগ কেবলমাত্র সাধারণ কাস্টমারদেরই নয়, বরং তার সাথে ছিল বড় বড় ব্যবসায়ীদেরও। ব্যাংকে জমা হওয়া অভিযোগের মধ্যে এমন একটা অভিযোগ ছিল যেটা সবাইকে চমকে দিয়েছিল। আর এই চমকে দেওয়ার অভিযোগ আর কেউ নয়, বরং আমাদের বর্তমান পৃথিবীর সবথেকে জনপ্রিয় কোম্পানি মাইক্রোসফট কোম্পানি থেকে দিয়েছিল। মাইক্রোসফট কোম্পানি থেকে অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ রীতিমতো একটু সতর্ক হয়ে ওঠে। পুলিশেরা এটা বুঝতে পেরে গিয়েছিল যে এই ব্যাপারটা যথেষ্ট জটিল। খুবই অল্প সময়ের মধ্যে জর্জিয়ার পুলিশ কর্মচারীরা আন্দাজ করে ফেলেন যে এই তদন্ত করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ ব্যাপারটি ছিল ভীষণ জটিল। যে কারণে এফবিআই গভীর মামলাটি নিয়ে একটু সতর্ক হয়ে যায়। এফবিআই যখন অভিযোগগুলো পরীক্ষা করে দেখছিল তখন তারা রীতিমতো চমকে গিয়েছিল, কারণ ততক্ষণে প্রায় 60 মিলিয়ন কম্পিউটার হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ জমা হয়ে গিয়েছিল। মানে 6 কোটি কম্পিউটার ততদিনে হ্যাক হয়ে গিয়েছিল। আর এই সব কম্পিউটারের সঙ্গে জড়িত থাকা ব্যাংকের বই থেকে প্রায় সব টাকা তুলে নেওয়া হয়ে গিয়েছিল। আর এই সবকিছু হয়েছিল কেবলমাত্র 3 বছরের মধ্যে। হ্যাকিং এর এই মামলায় যখন এফবিআই পরীক্ষা করতে শুরু করে তখন তারা এটা ভালোভাবে বুঝতে পেরে যায় যে এতগুলো কম্পিউটারকে যে হ্যাক করেছে তার কাছে সেই সকল ব্যাংকের অ্যাকাউন্টের মালিকের সমস্ত ডেটা রয়েছে। সুতরাং এফবিআই এটাও বুঝে যায় যে ব্যক্তি এই হ্যাকের কাজগুলো করেছে তাকে ধরাটাও ততটা সহজ হবে না। স্বাভাবিকভাবে অ্যাপবোর্ড এই হ্যাকারকে ধরার জন্য উঠে পড়ে লেগে যায়। এই হ্যাকারটিকে খুঁজতে গিয়ে পুলিশ রীতিমতো অন্ধকারে হারিয়ে যায়। এফবিআই এর মতে এই হ্যাপি হ্যাকার মাত্র 3 বছরের মধ্যে নিজের একজন বন্ধুর সঙ্গ নিয়ে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় $6 বিলিয়ন মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 কোটি টাকা আলাদা আলাদা ব্যাংকের বই থেকে চুরি করে ফেলেছিল। এটা এতটাই বড় অ্যামাউন্টের অঙ্ক যে এটাকে গুনতে গেলে হয়তো সাধারণ মানুষের ততটাই সময় লাগবে যতটা সময় ধরে এই টাকাগুলোকে চুরি করা হয়েছিল। যাই হোক, এত বড় অঙ্কের অর্থের প্রতারণার কথা জানবার পর এফবিআই দেরি না করে সাথে সাথে ইন্টারন্যাশনাল পুলিশদেরকে এই তদন্তে জড়িয়ে ফেলেছিল। এরপর এফবিআই এর সামনে সবথেকে বড় প্রশ্ন এটাই দাঁড়িয়েছিল যে আসলে এই হ্যাকারটি কে, যে পুরো পৃথিবীর মানুষের সাথে সাথে বড় বড় এজেন্সিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরপর লাগাতার কয়েকদিন পৃথিবীতে ছড়িয়ে থাকা ভয়ানক হ্যাকারের লিস্ট খুঁজতে খুঁজতে এফবিআই এর একটি এজেন্ট অবশেষে একজন সন্দেহবাদী হ্যাকারের খোঁজ পায়। এফবিআই এর গভীর অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে আলজেরিয়াতে একজন হ্যাকার রয়েছে যার নাম হামজা বিন দেলাজ। এফবিআই যেসব এজেন্টরা এই তদন্ত নিয়ে কাজ করছিল তারা সবাই এই নামটির পেছনে পড়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যে এফবিআই এর এজেন্টরা এই হামজা বিন দেলাজের সমস্ত অতীত খুঁজে বের করতে সক্ষম হয়। হামজা বিন দেলাজ কেবলমাত্র 20 বছর বয়সের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে হ্যাকিং করে বিভিন্ন মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট খালি করেছে। এরপর এই সন্দেহবাদী লোকটির উপর নির্ভর করে আমেরিকান এজেন্সি তার সমস্ত কর্মকাণ্ডের লিস্ট তৈরি করতে থাকে এবং তার সাথে সাথে হামজা বিন দেলাজকে একজন এজেন্ট ফলো করতে থাকে। এই এজেন্টটি চালাকির কারণে সে কয়েক মাসের মধ্যে হামজা বিন দেলাজের খুব কাছে পৌঁছায় এবং সে নিজেকে একজন হ্যাকার প্রমাণিত করে হামজা বিন দেলাজের ভরসা জিতে তার বন্ধু হয়ে যায়। এরপর দুজনে একসাথে মিলে হ্যাকিং করে, বিশেষ করে ক্রিমিনাল ব্যক্তিদের ব্যাংকে চুরি করার পরিকল্পনা শুরু করে দেয়। তাদের এই প্ল্যানিং এর সময় নতুন একটি সফটওয়্যার চলমান ছিল। এই সফটওয়্যারটির নাম ছিল স্পাই আই। আপনারা জেনে অবাক হবেন, ডার্ক ওয়েবে থাকে এই সফটওয়্যারটি আর কেউ নয় বরং হামজা বিন দেলাজি তৈরি করেছিল। আর এই সফটওয়্যারের মাধ্যমে তারা পৃথিবীর জুড়ে ভার্চুয়াল ডাকাতি করছিল। হামজা বিন দেলাজের সকল কিছু জানার পর এফবিআই এর এজেন্ট এবার একটা নতুন প্ল্যান তৈরি করে যাতে হামজা বিন দেলাজকে গ্রেফতার করতে পারে। এই কারণে এফবিআই হামজা বিন দেলাজের কাছ থেকে তার তৈরি করা সফটওয়্যার মানে স্পাই আইকে কিনে নেওয়ার কথা বলে। আর এই ডিলটিকে সম্পূর্ণ করার জন্য চালাকি করে এফবিআই এর ওই সিক্রেট এজেন্ট হামজা বিন দেলাজকে রাজিও করে ফেলে। কিন্তু সফটওয়্যারটি ডেলিভারি বা সাপ্লাই হওয়ার আগেই হামজা বিন দেলাজ এফবিআই এর হাত থেকে পালিয়ে যায়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে এফবিআই এর এই অপারেশন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, কিন্তু এফবিআই এর কাছে সবথেকে বড় সাফল্য এটাই ছিল যে নামের পিছনে তারা এতদিন দৌড়ে বেড়াচ্ছিল এখন সেই নামটির পিছনে চেহারাটিকেও এফবিআই চিনে গিয়েছিল। কিন্তু তারপরে এমন কিছু ঘটে যা সম্পূর্ণ এফবিআই সহ সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিল। হামজা বিন দেলাজের পরিচয় এফবিআই ভালোভাবে পাওয়ার পর তারা হামজা বিন দেলাজের কিছু ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় যাতে পৃথিবীর সব জায়গার পুলিশ সতর্ক হয়ে যেতে পারে। এরপর ধীরে ধীরে এফবিআই হামজা বিন দেলাজের সম্পূর্ণ ডিটেলস বের করতে থাকে এবং জানতে পারা যায় হামজা বিন দেলাজ আলজেরিয়ার একটি ছোট্ট শহরে বসবাস করছে।
1988 সালে জন্ম হওয়া হামজা বিন দেলাজ ছোটবেলা থেকে পড়াশোনাতে খুবই ভালো ছিল। অঙ্ক তার সবথেকে পছন্দের সাবজেক্ট ছিল। এরপর সাধারণভাবে সে যখন আরো পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটিতে যায়, তখন সে সেখানে কম্পিউটারের মাধ্যমে বাকি পড়াশোনা চালাতে থাকে। পড়াশোনার পাশাপাশি সে কম্পিউটারকে নিজের একটি খেলনায় পরিণত করে ফেলে। এর ফলস্বরূপ কম্পিউটার সঙ্গে জড়িত থাকা সমস্ত জিনিসই বলতে গেলে সে জেনে গিয়েছিল এবং দেখতে দেখতে সে হ্যাকারে পরিণত হয়। প্রথম দিকে সে মজার জন্য কম্পিউটারে হ্যাক করে সাধারণ মানুষদের অবাক করে দিত, কিন্তু তারপর হঠাৎ করে সে একজন মারাত্মক হ্যাকারে পরিণত হয়। অন্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য কম্পিউটারের ভিতরে সুড়ঙ্গ বানাতে শুরু করে সে। সিকিউরিটি পাসওয়ার্ডকে এমন ভাবে ভাঙতো যে দেখে মনে হতো যেন সে কোনো যোগ বিয়োগের খেলা খেলছে। এই সময় হামজা বিন দেলাজ হ্যাকিং এর জগতে দ্রুত গতিতে চলতে শুরু করে। সেই সময় আলজেরিয়া থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়াতে আরো একজন ব্যক্তি ছিল যার হ্যাকিং করতে খুবই ভালো লাগতো। ওই ব্যক্তির নাম আলেকজান্ডার বেনিং। মাত্র 25 বছর বয়সে এই হ্যাকারের কি ভূমিকা ছিল এই তদন্তে তা আমরা খুবই শীঘ্রই জানবো। এফবিআই এর মতে যে সফটওয়্যারটার মাধ্যমে হামজা বিন দেলাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কম্পিউটারকে হ্যাক করেছিল সেটা আলেকজান্ডার বেনিংই তৈরি করেছিল। বেনিং যখন নিজের সফটওয়্যারটি আপডেট করছিল তখন হামজা বিন দেলাজের সম্পর্কে সে জানতে পারে। দুজনের চিন্তা ভাবনা একই ধরনের ছিল এবং দুজনের উদ্দেশ্য একই ছিল, যে কারণে দুজনের মধ্যে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দুজনে মিলে এই সফটওয়্যারটিকে নিজেদের হাতিয়ার করে ফেলে এবং বেরিয়ে পড়ে আরো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করতে। এরা দুজন মিলে ভাইরাসের মাধ্যমে লোকেদের কম্পিউটারে প্রবেশ করত এবং পুরো কম্পিউটারই হ্যাক করে ফেলতো। তাদের এই যাত্রা 2009 সালে শুরু করার পর প্রায় 4 বছর পর 2013 সালে হঠাৎ করে তাদের যাত্রাতে ফাটল দেখা দেয়। 4 জানুয়ারি 2013 সালে হামজা বিন দেলাজ তার ওয়াইফকে নিয়ে ছুটি কাটানোর জন্য মালয়েশিয়া গিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়া থেকে ছুটি কাটানোর পর কায়রোতে যাওয়ার জন্য যখন সে থাইল্যান্ড থেকে ফ্লাইট চেঞ্জ করতে যাচ্ছিল, তখন এয়ারপোর্টে থাকা পুলিশরা তাকে চিনতে পারে এবং তখনই তাকে আর তার ওয়াইফকে এয়ারপোর্টে আটকে দেয়। কিন্তু এখানে হামজা বিন দেলাজ একটু হেসে পুলিশকে সব বলে দেয় এবং পুলিশ তার ওয়াইফকে ছেড়ে দেয়। আর হামজা বিন দেলাজও ওই 24 জানুয়ারি 2013 সালে গ্রেফতার হয়। এই খবর ইন্টারপোল এফবিআই এর কাছে যাওয়া মাত্রই সেই দিন থেকে শুরু হয় এফবিআই সংস্থার 5 মাসের না থামা দৌড়ঝাঁপ। 2013 সালের মে মাসে হামজা বিন দেলাজকে আমেরিকান আটলান্টাতে আনা হয়, যেখানে তার বিরুদ্ধে শুরু হয় আইনি মামলা। 2 বছর ধরে চলা মামলায় এফবিআই হামজা বিন দেলাজের বিরুদ্ধে যে প্রমাণগুলি দিয়েছিল সেগুলোর মতে হামজা বিন দেলাজ এবং তার বন্ধু বেনিং মিলে 217টি ব্যাংক থেকে প্রায় 60 মিলিয়ন অ্যাকাউন্ট খালি করে প্রায় 4 বিলিয়ন টাকা চুরি করেছিল। আদালত 2015 সালে জুন মাসে হামজা বিন দেলাজকে এত বড় অ্যামাউন্টে চুরি করার অপরাধে 15 বছরের জন্য কারাদণ্ড ঘোষণা করে, তার সাথে $10 লক্ষ জরিমানা করে। হামজা বিন দেলাজের শাস্তি হওয়ার পর এফবিআই এর নতুন একটি মিশন শুরু, আর সেটা হলো হামজা বিন দেলাজের বন্ধু বেনিংকে খুঁজে বের করা। তবে এবার এফবিআই কে এতটাও কষ্ট করতে হয়নি। 2015 সালের জুলাই মাসেই আটলান্টা এয়ারপোর্ট থেকে এফবিআই বেনিংকে গ্রেফতার করে নেয়। বেনিং এর উপর মামলা চলে এবং তাকেও জেলে পাঠানো হয়। ঠিক এমনই সময় সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুবই ভাইরাল হতে থাকে, আর সেই খবরটি হলো হামজা বিন দেলাজকে নাকি ফাঁসি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ হামজা বিন দেলাজকে রবিন হুডেরও খেতাব দেওয়া শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী তখনকার সবাই এটাই বলছিল যে হামজা বিন দেলাজ নাকি গরিবের সাহায্য করেছিল, সে নাকি বড় লোকদেরকে লুটে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এমনকি এটাও খবর পাওয়া গিয়েছিল যে হামজা বিন দেলাজ ফিলিস্তিনিদেরও সাহায্য করেছিল, যে কারণে এই ব্যাপারে আরো খোঁজ করা শুরু হয়। কিন্তু এখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা এত পরিমাণে টাকা দিয়ে কি করছিল। এমন সময় আরো একটি খবর উঠে আসে যে থাইল্যান্ডের এয়ারপোর্টে হামজা বিন দেলাজ এটি নিজেই পরিষ্কার করেছিল যে কেবলমাত্র 2টি শখ রয়েছে, আর এই 2টি শখকে পূরণ করার জন্যই সে প্রয়োজনের তুলনায় বেশি টাকা ব্যাংক থেকে বের করে এবং সেটাকে খরচ করে। তার প্রথম শখটি ছিল পৃথিবীর সবথেকে দামি ফ্লাইটে ফার্স্ট ক্লাসে সফর করা। দ্বিতীয় শখটি ছিল সবথেকে দামি জায়গাতে বসবাস করা। সহজ কথায় বলতে গেলে সে একটা ধনী জীবন যাপন করতে চেয়েছিল। যদিও বা হামজা বিন দেলাজ কোথাও এটা বলেননি যে সে এত বেশি পরিমাণের টাকা কোন মুসলিম সংগঠন অথবা ফিলিস্তিনি লোকদের দিয়েছিল। সবশেষে এফবিআই তার সম্বন্ধে বলেছিল যে সে একটি সাধারণ চোর, যে বেআইনিভাবে আমেরিকার 227 ব্যাংকের টাকা খালি করে নিজের শখ পূরণ করেছিল। আপনার কি মনে হয় হামজা বিন দেলাজ কি সত্যি একজন রবিনহুড ছিল নাকি শুধুমাত্র সাধারণ চোর? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।